আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখা যাচ্ছে যে আমি দীর্ঘদিন পর আসছি কিছু কথা বলার জন্য। আমি মোহাম্মদ ফরাদ ইসলাম, একজন আসক্ত ব্যক্তি, অ্যাডিক্ট। তো আমি দীর্ঘদিন আসক্ত ছিলাম মাদকের উপরে। তো সেখান থেকে আমার পরিবারের চেষ্টায় বা নিজের চেষ্টা, পরিবার আমাকে সাহায্য করেছে, আমি নিজে চেষ্টা করেছি। তো সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারছি, যার কারণে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এরকম একটা অন্ধকার জীবন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। তার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমি এখানে একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা আমার আসক্ত জীবন থেকে কি কি সমস্যায় ফেস করছি, বা আসক্ত জীবন যখন ছেড়ে দিছি তখন আমি কি কি জীবন, মানে যখন আসক্ত অবস্থাতে ছিলাম, অনাসক্ত অবস্থা, তখন কি কি জীবন ফেস করছি, আবার অনাসক্ত থেকে আবার আসক্ত জীবনে যখন আসলাম তখন কি কি প্রবলেম ফেস করছি। প্রথমত বলি, আমার অ্যাডিকশন পিরিয়ডটা ছিল 2013 সাল থেকে। তো এর মধ্যে ওইভাবে আমার পরিবার কোনো কিছুই জানতো না আমার অ্যাডিকশন সম্পর্কে, বা আমি যে একটা ডিজিজের মধ্যে আছি সেটা সম্পর্কে সেভাবে তেমন কেউ কোনো কিছু জানতো না। পরিবার, এক কথায় আমার পরিবারকে আমি যেভাবে বলতাম সেভাবেই আমার পরিবার আমারে মানতো বা আমার কথাবার্তা শুনতো, এখনও শুনে। কিন্তু একটা সময় আমি আসক্ত হইতে হইতে এমন অবস্থাতে চলে আসি যেটা বলতে গেলে লিমিট ক্রস করে ফেলি। সব কিছুই আমার লাগবে, সব কিছুই, সব রকম মাদক আমার লাগবে, এরকম আর কি অবস্থা হয়ে যায়। তো আমার অ্যাডিকশন পিরিয়ডটা ছিল 2022 সাল থেকে 2023-24 সালে অত্যাধিক মাত্রায়। তো এর মধ্যে থেকে 2022 সাল থেকে 24 সাল পর্যন্ত অত্যাধিক মাত্রায় যখন আমার অ্যাডিকশন ছিল, তারপরে আমি অ্যাডিকশন যখন অবস্থায় আমি অনেক কিছু করি, তারপরে আমার একটা সম্পর্ক হয়। সেই সম্পর্ক, যাই হোক, একটা যখন ছেলে বা একটা মেয়ে যখন সম্পর্কে থাকে তখন তাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়, অনেক ঝগড়া বিবাদ হয়। এগুলার পারপাসে আমি আরও বেশি অ্যাডিক্ট হয়ে পড়ি। যে কেউ বাসা থেকে কেউ কোনো কিছু বলতেছে আমার অপরাধ, কিন্তু আমি আমার অপরাধটা দেখতে পাইতাম না। আমি তেমনি অন্যের চোখে যে বলে না নিজেরে দেখা, আমি অন্যের চোখে নিজেরে দেখতাম না। আমি সবসময় নিজের চোখেই নিজেরে দেখতাম, নিজের সাফাই গাইতাম। এরকম করতে করতে দেখা যাচ্ছে কেউ কিছু বললে হয়তো আমার সঙ্গে যিনি ছিল উনি আমার ভালোই চাইতো, উনিও যদি আমারে কিছু বলতো, তারপরেও দেখা যাচ্ছে আমি তারে না বলতাম না আমি রাইট। তবে এরকম করে ঝগড়া বিবাদ করে যাই হোক আমি অন্য লেভেলে অ্যাডিক্ট হয়ে যাই। তবে তার মানে আমার একটাই কথা, তার সঙ্গে থাকতে হবে। তার সঙ্গে থাকতে হইলে কী করতে হবে, তাদের ঝগড়া করা যাবে না। ঝগড়া না করতে হলে কি হবে, একটু যেন সে কথা বলছে বলুক, আমাকে বলা যাবে না, আমি অ্যাডিকশন অবস্থায় থাকবো, তাহলে আমি তার কথার উত্তর দিব না, চুপচাপ থাকতে পারবো। এবং আমি সেটাই করতাম বেশিরভাগ, অ্যাডিকশন অবস্থায় থাকতাম, ড্রাগস নিতাম। তো এরকম অবস্থায় যাইতে 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 2025 সাল আসে, রমজান মাস। তখন হয়তো মার্চ এপ্রিলের দিকে বোধহয় 2025-এ রমজান ছিল। আমার বড় দাদি খুব ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়তেছিল, খুবই লাস্ট স্টেজ ছিল, তার অপারেশন হয়েছিল, অনেক অসুবিধার মধ্যে ছিল। তারপরেও দেখা যাচ্ছে যে সে সময় আমি অ্যাডিকশনের এক পর্যায়ে যে আমি সুইসাইড অ্যাটেম্প নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার পরিবার আমাদের অনেক হেল্প করে। তো আমি সেক্ষেত্রে কী করি, অনেক ডাক্তার দেখাই, অনেক কাউন্সিলিং করাই। তো আমি যখন আসক্ত ছিলাম তখন আমি প্রবলেমগুলো ফেস করতাম কি, আমি ড্রাগস দিয়ে যে কোনো প্রবলেম যেন আমার কাছে না আসে, বা আসলে আমি ড্রাগস নিয়ে ওটা ভুলে থাকতাম। কিন্তু যখন ড্রাগস নেওয়া আমি বন্ধ করে দিলাম 2025 সালের
মার্চ এপ্রিল থেকে। তখন থেকে আমার মধ্যে চলে আসে সবচেয়ে একটা বড় জিনিস, ওই যে আমি কাউন্সিলিং যতই নিই, যতই ইয়া করি, কিন্তু আমার যে একটা পেয়ার কাউন্সিলার বলে সেটা আমার ছিল না। যে আমার মতো কেউ একটা স্টেজ পার করে আসছে, আমি এমন কারো কাছ থেকে কাউন্সিলিং নিতেছিলাম বা এমন কারো কাছে সাজেশন নিতেছিলাম যে আমার পর্যায় থেকে আসে নাই, অ্যাডিকশন পিরিয়ড থেকে উঠে আসে নাই। তো আমি তার কাছ থেকে সাজেশন নিতেছিলাম। তো তারা কি করবে? হ্যাঁ, তারা অবশ্যই ভালো সাজেশন দিবে, কিন্তু তারা তো এইভাবে বাস্তবতা ফেস করে নেই। তো তারা যে সাজেশন দিল তা সে আকারে চলতাম, কিন্তু দেখা যাচ্ছে যে আমি যে অ্যাডিক্ট, ওই অবস্থায় তো আমি অ্যাডিক্ট ছিলাম না। দীর্ঘ 8 মাস আমি কোনো প্রকার অ্যাডিকশনের মধ্যে ছিলাম। তো ওই সময় যখন আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা হতো, আমার গার্লফ্রেন্ড যেটাই করতো সেটা আমার ভালো লাগতো না। তো আমাদের মধ্যে অনেক ঝগড়া বিবাদ হতো। ও ঘুরতে পছন্দ করতো, আগে কী করতো, ঘুরতে যাইলে যাক, আমি তো অ্যাডিকশনের মধ্যে আছি, যাক। তো এরকম করতে করতে আমি আবার অ্যাডিক্ট হয়ে পড়ি। তখন আমি ক্যানাবিসে অ্যাডিক্ট হয়ে পড়ি লাস্টে। তো ক্যানাবিস, হিরোইন এগুলাতে অ্যাডিক্ট হয়ে পড়ি লাস্টের দিকে। তো এমনভাবে অ্যাডিক্ট হয়ে পড়ি যে ও যা করার করুক। তো একসময় দেখা যাচ্ছে যে ওই যে নন অ্যাডিক্ট অবস্থায় আমি নিতে পারতাম না, যার কারণে আমার মনে হয়েছিল যে আমি অ্যাডিক্ট অবস্থাতেই ভালো ছিলাম। কিন্তু অ্যাডিক্টিভ পার্সোনালিটি যে একটা ধ্বংসের মূল, এটা আমি জানতাম, কিন্তু ওইটা আমি কন্ট্রোল করতে পারতাম না। আমি মনে করতাম যে আজকে খাচ্ছি আর কয়েকদিন পর ছেড়েই দিব, দুঃখ কষ্ট ভুলে যাও। কিন্তু তখন আবার ছেড়ে দেওয়ার পরে দুঃখ আবার আসে, তখন আমি কি করবো? তখন আমার কি করতে হইতো, আবার আমার যে ড্রাগ চয়েসটা ছিল সেটা আমাকে নিতে হইতো। এরকম করে আমি দীর্ঘদিন নিজের সুস্থ রাখার চেষ্টা করি, সবল রাখার চেষ্টা করি। একটা সময়ে যখন একদমই সব কিছু ছেড়ে দেয়, উনিও আমাকে ছেড়ে দেয়, আমার ভালো লাগে না উনারে, আমিও উনারে, যাই হোক আমি গিয়ে উনারে বলি আপনার সঙ্গে ভালো লাগতেছে না। ওই যে অ্যাডিক্ট মানুষের কথা যেমন থাকে, ওর কোনো কাজ ভাল লাগবে না, কিন্তু আমারে যেটা করবো ওটাই রাইট। এরকম করে আমি একটা সময় কি হয়, আমি তার সাইডে চলে আসি। কিন্তু এটা যে আমার ক্ষতি, আমি নিজের ক্ষতি করার জন্যই চলে আসি। তবে আমি মনে করি আমি নিজে উঠতে পারবো। তারপরে আমি আর অন্য রকমের অ্যাডিকশন শুরু হয়ে যায়, আমি নিজে উঠতে পারি না, আমার অ্যাডিকশন লেভেল অনেক হাই হয়ে যায়। আমার মা বাবা বা আমার যে গুরু ঈশা তাদেরকে ছাপাই, অনেক অবস্থা খারাপ হয়ে যায়। তেমনি আমার যে কী একটা প্রস্তুতি নিব এটা আমার ছিল না। কিন্তু যখন অনেক হাই হয়ে যায় তখন আমি বুঝি যে না, আমার এটা অনেক হাই হয়ে যাচ্ছে। তারপরে আমি চিকিৎসার আওতাতে আসি, একটা চিকিৎসালয়ে যাই। আমি চিকিৎসার আওতাতে দীর্ঘদিন আমি চিকিৎসা নিই, যাদের থেকে নেওয়ার দরকার তাদের থেকে চিকিৎসা নিই এবং সেখান থেকে চিকিৎসা হয়ে আসি। চিকিৎসা যখন নিয়ে আসলাম তখন দেখা যাচ্ছে যে আমি দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরে, দীর্ঘদিন সে কোর্সগুলো করার পরে, আমি যখন সব কিছু শেখার পরে, সব কিছু তো শেখা যায় না, ওখান থেকে যেটা আমার লাগবে বা যেটা আমি অন্যজনকে বলে ভালো রাখতে পারবো সেটা আমি আমার মধ্যে নেই। বিশেষ করে প্রস্তুতি দেখা যাচ্ছে ওটা নিয়ে আসার পরে যখন আমি আসি, আমার বাসায় আসি বা আমার পিতামাতার কাছে আমি ফিরে আসি বা আমার জন্মস্থানে আমি যখন ফিরে আসি, তখন দেখা যাচ্ছে যে আমার অ্যাডিকশন লেভেলে যত সমস্যা ছিল, আমি অ্যাডিক্ট অবস্থায় তো সারাদিন ঘরে বসে থাকতাম, কোনো কাজকর্ম নেই, কোনো কিছু নেই, পরিবারের উপর কোনো দায়িত্ব নেই। কিন্তু যখন আমি অ্যাডিকশনটা ছেড়ে দিয়ে আমি বাসায় আসি, তখন অ্যাডিকশন অবস্থায় যতটা বিপদে ছিলাম তার চেয়ে বেশি বিপদে পড়ে যাই। দেখা যাচ্ছে যে এখন আমার বয়স অনেক হয়েছে, সেভাবে আমি চাকরি বাকরি বা কোনো কিছু করি না। তো এখন আমার পরিবার আমারে সেভাবে চাপ দেয়নি, কিন্তু নিজের মধ্যে তো একটা কাজ করে যে আর কতদিন এভাবে। তো দেখা যাচ্ছে যে হলো
যখন এরকম চাপগুলো আসে, তারপরে দেখা যাচ্ছে এমন ছেলেবেলে আছে যারা কোনো দিন সামনে এসে কথা বলার সাহস পায়নি, সিগারেট খাওয়ার সাহস পায়নি, তারা এসে আমারে বলে যে ভাই আসেন একসঙ্গে গিয়ে সাইডে যাই ইয়া খাই। তার মানে এখন আমি যখন অ্যাডিকশন পিরিয়ড থেকে ছেড়ে দিছি, তখন আমারে এমনভাবে অফার আসে, এত পাশ দিয়ে অফার আসে বলে বোঝাইতে পারবো না। আর এত দুঃখ আসে, এত বিপদ আসে, যেটা বলে বোঝাইতে পারবো না। দেখা যাচ্ছে এমন এমন বড় ভাই আছে, যারা চাচাতো ভাই আছে, যারা আমাকে ডাক দেয় আসেন ভাই খাই দেখা হলে। কিন্তু এগুলার জন্য আমি কি করছি, একটা জিনিস কাজ করছি, সেটা আমাদের অঞ্জন দাদা আমাদের শিখাইছিল যে যে কোনো কাজের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার। আপনার যে কোনো কাজের জন্য আপনার প্রস্তুতি নেওয়ার দরকার। আমি সে প্রস্তুতিটা নিয়ে আসছিলাম। যে আর একটা কথা মানে বলছিল যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে থাকবে যেটা আপনি উঠতে বসতে আপনার মাথার মধ্যে কাজ করবে, সেটা কখনো ভুলে থাকা যায় না। তার মধ্যেও সেটা আছে, তো সেটা আমি মেনটেন করি। কীভাবে আমি মেনটেন করি, যেটা দেখা যাচ্ছে আমার গুড হ্যাবিটে পরিবর্তন করছি। আমার অনেক ব্যাড হ্যাবিট ছিল, সেটা আমি গুড হ্যাবিটে পরিবর্তন করছি। আর যখন আমার খুব খারাপ লাগে, বা আমার পিতামাতা বা আমার বেশিরভাগ আমার এখন বলতে গেলে সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড বলতে পারেন, সবচেয়ে কাছের বন্ধু বলতে পারেন আমার মা, আমার মায়ের চাইতে আমার বাবা, তারপরে আমার বড় ভাই আছে, আমার ছোট ভাই। অবভিয়াসলি আমার ছোট ভাইকে আমি সবসময় সব কিছু শেয়ার করি, আমি আমার বড় ভাইকে সব কিছু শেয়ার করি। আমি এতদিনে যা বুঝছি যে আমার যে কোনো প্রস্তুতি বা যে কোনো কিছুর অংশ হলো আমার পেয়ার কাউন্সিলার, আমার পিতা মাতা, আমার ভাই বোন, বা যে আমার জীবনটা পার করে আসছে সে হলো আমার পেয়ার কাউন্সিলার। মানে যার থেকে আমি গেলে কিছু একটা ফিডব্যাক পাবো, ভালো কিছু লাইফ লাইন পাবো, যে ভালো কিছু অ্যাডভাইস পাবো, তারা আমার হলো পেয়ার কাউন্সিলার। তো আমি তাদের কাছেই যাই যখন আমি যে কোনো বিপদে পড়ি, যেখান থেকে আমি উঠে আসতে পারবো না, সেখানে আমার করণীয় কী। তো আমি এগুলা করি। আর আমি এমন কাজ করি না, সেটা আমি বিশেষভাবে একটা জিনিসকে ইগনোর করে চলি। আমার পাস্টের যারা বন্ধু, আমার যারা ফ্রেন্ড ছিল, তাদেরকে আমি অলওয়েজ ইগনোর করে চলি। কারণ আমি জানি তারা যদি আমার কাছে আসে বা তাদের সঙ্গে যদি আমি উঠা বসা করি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম করতে 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 যে আমি আবার অ্যাডিক্ট হয়ে যাইতে পারি। তো সব কিছুর মূলেই একটা জিনিস, যে অ্যাডিকশন ছাড়া মানুষের, যারা অ্যাডিক্ট না বা যারা এই জার্নিটা পালন করতেছেন, রিকভারি জার্নি যেটা বলে আমাদের ভাষায়, যেটা পালন করতেছেন, এটা তার মানে অন্যরকম একটা যুদ্ধ, নিজের সঙ্গে যুদ্ধ, সারা জীবনের যুদ্ধ। আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, আমি আর আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি পরে অন্য একটা ভিডিওতে বলবো আমি কী প্রস্তুতি নিয়েছিলাম, কোন বিষয়ে ছোট ছোট করে বলবো। আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে, অনেকদিন পর ভিডিও বানাই না। তো একটা কথাই সর্বশেষ বলবো, যে কোনো কাজে অ্যাডিকশনের চাইতে যে নেশা করে আমি ভালো থাকবো, এটা কখনোই সম্ভব না। যে কোনো স্মৃতি মুছে ফেলা মানুষের দ্বারা সম্ভব না। মানুষের মস্তিষ্ক, মানুষের ব্রেন পৃথিবীর সবচেয়ে বড় ব্রেন, ঠিক আছে? পৃথিবীর মানুষের ব্রেন সবচেয়ে বড় ব্রেন। তো এই ব্রেন থেকে কোনো কিছু আউট হয় না, সব কিছু থাকে, সব কিছু স্মৃতি থাকে। তো একে মানুষ কখনো কোনো কিছু ভুলে যায় না, আস্তে আস্তে হয়তো সাইড হয়ে যায়, একটার পর একটা। যখন ফাইল রাখবেন তখন কিন্তু যখন প্রথম ফাইলটা বা পেজ রাখবেন কিছু লিখে, ওটা কিন্তু নিচে পড়ে যাবে। ওটা বের করে যদি আপনি মুখস্থ থাকে, ওটা বের করে যদি একবার রিভিশন দেন, ওটা আবার উঠবে। এমনই আমাদের জীবনে, সবার জীবনে যারা অ্যাডিক্ট,
তাদের জীবনে থাকে, যার কারণে আমরা নেশার কাছে আবার ঘুরে চলে যাই। তো এখান থেকে রিকভার করা লাগবে আমাদেরকে। এটা কিভাবে আমরা এটা থেকে আমরা বেরিয়ে আসবো, এটা আমাদেরকে জানা লাগবে এবং এটা নিয়ে কাজ করা লাগবে। আশা করি যদি যে কোনো কাজে প্রস্তুতি বিষয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো কিভাবে যে কোনো কাজে প্রস্তুতি নেওয়া যায়। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। যদিও অনেক বড় ভিডিও হয়ে গেছে, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি, নিজের সঙ্গে চিরকাল এই সুস্থতার জার্নি ধরে রাখতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।